সমুদ্রকে আমরা যতটা সহজভাবে দেখি, প্রকৃতপক্ষে সমুদ্র কিন্তু সর্বদা এতটা সহজ থাকে না। আজকের গল্পটি কোনো গল্প নয়। 1952 সালে ফেব্রুয়ারি মাসে কোনো একটা দিনে ঘটে যাওয়া এক মর্মান্তিক সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আজকের মুভিটি। ওই দিন সমুদ্র তার ভয়াবহতা দেখিয়েছিল। সমুদ্রগামী দুইটা জাহাজের সাথে ঘটে যায় এক মর্মান্তিক ভয়াবহ ঘটনা। দুইটা সামুদ্রিক অয়েল ট্যাঙ্কার মানে তেলের জাহাজ সমুদ্রে এক বিশাল ঝড়ের কবলে পড়ে যায়। এরপর জাহাজ দুটো মাঝ বরাবর ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যায়। ভেঙে যাওয়া এক অংশ ডুবে যায় সাগরের অতল গভীরে, বাকি এক অংশ ভেসে থাকে সমুদ্রের বুকে। আর সেই ভাঙা অংশে আটকা পড়ে যায় বেশ কয়েকজন জাহাজকর্মী। এখন তাদের বেঁচে ফেরার কোনো পথ নেই, কারণ এই ভাঙা জাহাজ সমুদ্রে ভয়াবহ ঝড়ের মাঝে টিকে থাকতে পারবে না। এখন ওই জাহাজকর্মীদের ভেতরে চলে তীব্র আতঙ্ক, সাথে বেঁচে ফেরার এক মহালড়াই। অন্যদিকে বেশ কয়েকজন দুঃসাহসিক লোক সমুদ্রের এই ঝড়ের মাঝে ওই জাহাজকর্মীদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। আর এই ঘটনা আমেরিকার কোস্টগার্ড ইতিহাসে ঘটে যাওয়া এখন পর্যন্ত এক সেরা সাহসিকতার গল্প। এই পুরো গল্পটিই আজ বলবো। এই ঘটনা যেন টাইটানিককেও হার মানায়। তবে চলুন আমরাও এইরকমেরই এক সাহসিকতার ঘটনার সামিল হই। সাথে দেখে আসি 2016 সালে রিলিজ হওয়া এক সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত মুভি দ্য ফিনিশ টাওয়ারের গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্ট্রাকারের সাথে। গল্পটি শুরু হয় 1951 সালের নভেম্বর মাসে। এই যে ছেলেটিকে দেখছেন তার নাম বার্নি, এই মুভির প্রধান একটি চরিত্র, সাথে তার বন্ধু গাস। তারা দুইজন ছিল সমুদ্রের কোস্টগার্ড। তো তারা একটা জায়গায় এসেছে একটা মেয়ের সাথে দেখা করতে। বার্নি দীর্ঘদিন যাবত একটা মেয়ের সাথে কথা বলে, কিন্তু তার সাথে কোনোদিন দেখা করতে পারেনি। তাই আজ বার্নিকে খুবই নার্ভাস দেখাচ্ছিল, কারণ এটাই ওই মেয়েটির সাথে তার প্রথম দেখা। গাস বার্নিকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে একটা পর্যায়ে তাকে নিয়ে ওইখানে একটা রেস্টুরেন্টে যায়। আর এইখানে এসে বার্নি একটা মেয়েকে দেখে বলে সে মিরিয়াম কিনা, কিন্তু মেয়েটি জানে না সে মিরিয়ামের বন্ধু। মিরিয়াম পাশেই আছে। বার্নি তখন পাশে একটা মেয়েকে ফোনে কথা বলতে দেখে। মেয়েটি পেছনে ঘোরা মাত্রই বার্নি একদমই যেন হতবাক, কারণ বার্নি এতদিন যা ভাবত ওই মেয়েটি ছিল তার থেকে অনেক বেশি সুন্দর, আর তার নাম মিরিয়াম। তো এরপর তারা রেস্টুরেন্টে বসে বেশ কিছুক্ষণ কথা বলে, সবাই বেশ মজা করে। আর এরই মাঝে গাস বার্নিকে বলে তারা সবাই নৌকায় ঘুরতে যাবে কিনা, কিন্তু মিরিয়াম কখনো নৌকায় চড়েনি, তার খুবই ভয় লাগে। তো সেসব দিয়ে তারা নৌকায় ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়। বার্নি তখন পাশেই তার পরিচিত এক লোকের কাছে তার বোটটি চাইতে আসে। লোকটি তার বোট দিতে রাজি হয়। তবে তখন পাশেই নিকারসন নামের একটি ছেলে, যে কিনা বার্নিকে দেখে একটু রাগ হয়। তখন সে বার্নিকে বেশ কিছু কটু কথা শোনায়। আর তখন জানা যায় আজ থেকে প্রায় 1 বছর আগে কোনো এক ঝড়ের মাঝে এই বার্নিকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমুদ্র থেকে কিছু মানুষকে বাঁচাতে যেতে, কিন্তু বার্নি সেদিন কাউকেই বাঁচাতে পারেনি। আর ওই মৃতদের মাঝে একজন ছিল এই নিকারসনের বোন জামাই। আর তাই নিকারসন বার্নিকে একটু কটু কথা শোনায়। যাই হোক, এরপর তারা 4 জন মিলে একটা বোর্ডে উঠে ঘুরতে যায়। আর এইভাবে কেটে যায় আরও 3 মাস। তো 3 মাস পরে একটা পার্টি অনুষ্ঠানে আসে বার্নি, সাথে মিরিয়াম। আর ওই দিন মিরিয়াম বার্নিকে বলে সে তাকে বিয়ে করতে চায় কিনা, কিন্তু বার্নি এতে রাজি হয় না। আর এর কারণ সে একজন কোস্টগার্ড। সমুদ্রে থাকা মানুষগুলোর জীবন বাঁচানোই তার কাজ। আর তার এই কাজে নিজের জীবনের ঝুঁকিটা অনেক বেশি, যার জন্য সে মিরিয়ামকে বিয়ে করতে রাজি হয় না। আর এটা শুনে মিরিয়াম অনেক বেশি রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। বাইরে এসে বার্নি মিরিয়ামকে বলে খুব শীঘ্রই অনেক বড়সড় একটা ঝড় আসতে চলেছে, আর এই ঝড় গত বছরের থেকে অনেক বড়। বার্নি তখন বুঝতে পারে সে মিরিয়ামকে ছাড়া থাকতে পারবে না। আর তাই সে মিরিয়ামকে বিয়ের জন্য রাজি হয়, সাথে তারা বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলে। তবে বার্নিকে বিয়ে করার জন্য কোস্টগার্ডের নিয়ম অনুযায়ী তার ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে অনুমতি নিতে হবে। তো এরপর তারা চলে যায়। অন্যদিকে মাঝ সমুদ্রের ঝড়ের মাঝে পেন্ডেলটন টি2 নামের একটি তেলের জাহাজকে দেখা যায়। সাগরের অবস্থা বেশ খারাপ, জাহাজ তার ভারসাম্য ঠিক রাখতে পারছিল না। জাহাজটি অনেক বড় ধরনের একটা সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছে, যা কিনা খুবই মারাত্মক অবস্থা ধারণ করেছে। তো এই জাহাজের প্রধান ইঞ্জিনিয়ার সিলবার্ট, তিনি ফোনে উক্ত জাহাজের ক্যাপ্টেনকে বলেন জাহাজের গতি আরও কমিয়ে দিতে, সাগরের অবস্থা বেশ খারাপ। আর এর আরও একটি কারণ হলো এই জাহাজে একটা বড়সড় ফাটল রয়েছে। আর ওই ফাটল 1 মাস আগেই ওয়েল্ডিং করানো হয়েছিল, কিন্তু এখন সাগরের যে অবস্থা, এইভাবে চললে এই ওয়েল্ডিং বেশিক্ষণ টিকবে না, খুব শীঘ্রই সেটা ফেটে যেতে পারে।
কিন্তু ক্যাপ্টেন জাহাজের গতি কমাতে রাজি নন। এদিকে জাহাজের বাকি সব কর্মীরা তারা যে যার কাজে ব্যস্ত। সিলভার তখন জাহাজের এক কর্মী পপকে বলে বাইরে গিয়ে জাহাজের উক্ত ফাটলগুলো পরীক্ষা করে আসতে। তো পপ বাইরে এসে দেখে সাগরের অবস্থা মারাত্মক, দ্রুত জাহাজের স্পিড কমাতে হবে। তাই সে দৌড়ে জাহাজের ইঞ্জিন রুমে এসে এই কথাই সিবার্টকে বলতে যায়। সিবার্ট তখন ক্যাপ্টেনকে আবার জাহাজের গতি কমাতে বলবেই, আর ঠিক তখনই সাগরে একটা বিশাল দৈত্যকারের ঢেউ জাহাজের উপর আছড়ে পড়ে। এতে করে জাহাজের উক্ত ফাটল আর ঠিক থাকে না। ফাটল ভেঙে জাহাজের ভেতর অনবরত পানি প্রবেশ করে। সমুদ্রে পরপর কয়েকটা বড় ঢেউতে জাহাজের বাকি কর্মীরা সবাই বেশ আহত হয়। ফাটল দিয়ে দ্রুত পানি ভেতরে ঢুকে পড়ছে। জাহাজ কর্মীরা সবাই উক্ত ফাটল ঠিক করায় ব্যস্ত। সিবার্ট তখন দ্রুত গিয়ে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে, কিন্তু ক্যাপ্টেনকে ফোনে না পেয়ে সে তখন একজন কর্মীকে ক্যাপ্টেনের কাছে পাঠিয়ে দেয়। এরপর ওই কর্মী আস্তে আস্তে জাহাজের উপরে গিয়ে সামনে এগোয়। কিছুটা পথ এগোতেই সে দেখে জাহাজের এই অবস্থা। তাদের জাহাজটি মাঝ বরাবর ভেঙে দুই ভাগে ভাগ হয়ে গেছে। জাহাজের সামনের অংশ ভেঙে আলাদা হয়ে সেটাও কিছুক্ষণ উত্তাল সাগরে ভেসে থাকে। ওই লোকটি তার চোখের সামনে দেখে তাদের জাহাজের সামনের অংশ আস্তে আস্তে সাগরের অতল গভীরে ডুবে যাচ্ছে। এটা দেখে তো সে মারাত্মক আতঙ্কে পড়ে যায়। এইদিকে বার্নিকে দেখা যায়। সে অফিসে তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আসে। এই লোকটির নাম ক্লার্ক। তিনি কোস্টগার্ড অফিসের প্রধান। তো বার্নি তার কাছে আসে তার বিয়ের কথা অফিসারকে জানাতে, কিন্তু অফিসার বার্নির কথা না শুনে বার্নিকে দায়িত্ব দেন সমুদ্রে থাকা সকল জেলেদের সুরক্ষিত করতে। আর এর কারণ সমুদ্রে খুব শীঘ্রই অনেক বড় ধরনের একটা ঝড় আসতে চলেছে। তাই সমুদ্রে থাকা সকলকে দ্রুত নিরাপদ স্থানে আসার দায়িত্ব বার্নিকে দেন। অন্যদিকে পেন্ডেলটন জাহাজে যারা এখনো বেঁচে আছে তাদের দেখানো হয়। তারা সবাই প্রার্থনা করছে যারা তাদের জাহাজের অন্য অংশের সাথে সমুদ্রের অতল গভীরে তলিয়ে গেছে। তো জাহাজের এক অংশে এখনো সমুদ্রে ভেসে আছে, আর সেখানে এই লোকগুলো জীবিত আছে। সেখানে থাকা একজন তখন বলে এই প্রার্থনা করে কোনো লাভ নেই, তাদের এখন বাঁচার জন্য কিছু একটা করতে হবে। জাহাজে একটা লাইফ বোট রয়েছে, আর এই বোটে করে তারা সবাই এইখান থেকে বের হবে। আচ্ছা, এই লাইফ বোট কি সেটা হয়তো সবাই জানি। সমুদ্রগামী বড় জাহাজে কিছু ছোট বোট দেখা যায়। যদি কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বা কোনো প্রকার দুর্ঘটনার শিকার হয়, তবে এই ছোট বোট করে ক্রুরা বা জাহাজে থাকা লোকজন তাদের জীবন বাঁচিয়ে ফিরে আসতে পারে। আর পপ তখন এইসব কথা এসে সিবার্টকে জানায়, কারণ সিবার্ট এইখানে সবার প্রধান, আর সেই কেবল জাহাজের সকল বিষয় সম্পর্কে জানত। তো এরপর সে পপকে নিয়ে জাহাজের সেই ভাঙা অংশের কাছে আসে। দেখা যায় জাহাজের এই ভাঙা অংশ এখনো সমুদ্রে ভেসে আছে। সিবার্ট তখন সমুদ্রের এই অবস্থা থেকে বুঝে যায় লাইফবোট দিয়ে কোনোভাবেই তাদের এইখান থেকে বেঁচে ফেরা সম্ভব নয়। তাই সিবার্ট এসে বাকি সকলদের বলে তারা লাইফবোট নিয়ে কোনোভাবেই সাগরে নামতে পারবে না, লাইফবোট বেশিক্ষণ টিকবে না। আর যেহেতু জাহাজে এখনো বিদ্যুৎ রয়েছে, তাই তারা পাম্প চালিয়ে ভেতরে থাকা সমস্ত পানি বের করে দিবে। এতে করে তাদের জাহাজের এই অংশ পানির ভেতর আরও 5 থেকে 6 ঘন্টা ভেসে থাকতে পারবে। সুতরাং তারা বাঁচার জন্য আরও কিছুটা সময় পাবে। সিবার্ট তখন এও বলে জাহাজের হুইসেল অনবরত বাজাতে হবে, যাতে করে আশেপাশে কোনো উদ্ধারকারী টিম থাকলে তাদের কাছে আসতে পারে। যদি এতেও কোনো কাজ না হয়, তাহলে তারা তাদের জাহাজটিকে সমুদ্রে থাকা কোনো শোলের কাছে নিয়ে যাবে, যাতে জাহাজটি ডুবে না গিয়ে শোলের গায়ে লেগে ভেসে থাকে। অর্থাৎ সমুদ্রের মাঝে ছোট ছোট কিছু দ্বীপের মতো জায়গা অথবা কিছুটা পাহাড়ের মতো জায়গা থাকে, যেখানে জাহাজকে নিয়ে ভাসিয়ে রাখা যাবে, ডুবে যাবে না। তারা এইভাবে কথা বলছিল, তখনই তাদের রেডিওতে একটা মেসেজ শোনা যায়। তারা জানতে পারে তাদের কোম্পানি ফোর্ট মার্চেন্টেরই টিটু নামের আরেকটা তেলের জাহাজ ঠিক তাদের জাহাজের মতো করেই ভেঙে 2 ভাগে ভাগ হয়ে গেছে। এখন তো মহাবিপদ, কারণ তাদের জাহাজ থেকে কোনো রেডিও সিগন্যাল পাঠানো যাচ্ছিল না, তারা কেবল শুনতে পাচ্ছিল। তো এখন যদি উদ্ধারকারী দল ওই জাহাজে গিয়ে উদ্ধার কাজ শুরু করে, তাহলে তো তারা মারা পড়বে। এটা তো বেশ চিন্তার বিষয়। অন্যদিকে বার্নিকে দেখা যায় সে ফোনে মিরিয়ামের সাথে কথা বলছিল। মিরিয়াম তাকে বলে তার অফিসারকে সে বিয়ের কথা জানিয়েছে কিনা, কিন্তু বার্নি বলে এখনো সে জানাতে পারেনি, একটু পরে বলবে। এইদিকে তখনই অফিসার ক্লাব জানতে পারে তাদের কোম্পানির জাহাজ সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়েছে। তো তিনি তখন তার কোস্টগার্ডদের একটা ছোট বোট নিয়ে উক্ত সাগরে আটকে থাকা কর্মীদের উদ্ধার করতে যেতে বলেন। কিন্তু সমুদ্রের অবস্থা এখন বেশ মারাত্মক, জীবনের ঝুঁকি নিয়ে কেউই উক্ত সমুদ্রে যেতে রাজি নয়। অন্যদিকে সেই নিকারসনকে দেখানো হয়। সে যখন বাড়িতে চলে আসে, তখন সে সমুদ্র থেকে অনেকটা দূরে জাহাজের হুইসেলের শব্দ শুনতে পায়। সে সমুদ্রের দিকে তাকিয়ে দেখে অনেকটা দূরে সেই পেন্ডেলটন নামের জাহাজটি অর্ধখণ্ডিত অবস্থায় সাগরে ভেসে বেরোচ্ছে। খানিকটা সময় পরে সেটা আবার অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে পেন্ডেলটন জাহাজকে দেখা যায়। সকল কর্মীরা মিলে জাহাজের হোল ঠিক করায় ব্যস্ত।
জাহাজের ভেতর পানির পরিমাণ আস্তে আস্তে বেড়ে চলেছে। তো সিবার্ট সহ কিছু কর্মীরা তারা জাহাজের রাডারের সাথে একটা বড়সড় ইস্পাতের দণ্ড জোড়া লাগাচ্ছে, যাতে করে রাডার তারা ম্যানুয়ালি চালাতে পারে। আর এই কাজটি তারা কয়েকজন মিলে সহজেই করে ফেলে। তখন আবার সিবার্টের কাছে খবর আসে তাদের কিছু কর্মীরা তারা জাহাজের লাইফবোট নিয়ে এইখান থেকে বের হতে যাচ্ছে। কিন্তু সিবার্ট বলে আমাদের সবাইকে এখন একসাথে কাজ করতে হবে। তাই সিবার্ট তখন একটা কুড়াল হাতে নিয়ে জাহাজের ডেকে চলে আসে। এইখানে কিছু কর্মী তারা লাইফবোটটি নিচে নামাতে ব্যস্ত। তো সিবার্ট দ্রুত সেখানে এসে উক্ত লাইফবোটের রশি কেটে দেয়, যার ফলে লাইফবোটটি সমুদ্রে পড়ে যায়। এটা দেখে ওইখানে কিছু কর্মীরা তারা সিবার্টকে মারতে শুরু করে। তবে তখনই দেখা যায় সমুদ্রে পড়া লাইফবোটটি নিচে পড়া মাত্রই সাথে সাথে সেটা ভেঙে চুরমার হয়ে যায়। তার মানে সিবার্টের কথাই সত্য হলো, লাইফবোটটি কয়েক সেকেন্ডও সমুদ্রে টিকতে পারত না, তারা সবাই মারা পড়ত। এটা দেখে বাকি কর্মীরা সবাই সিবার্টকে বিশ্বাস করতে শুরু করে, সাথে সবাই একজোট হয়ে কাজ করে। সিবার্ট তখন প্রত্যেকের কাজ ভাগ করে দেয়। কাউকে বলা হয় প্রতিনিয়ত জাহাজের হুইসেল বাজাতে, আবার কাউকে ইঞ্জিন রুমে কাজ করতে বলা হয়। এইদিকে নিকারসন এসে বার্নিকে বলে সে একটা জাহাজের ভাঙা অংশ গভীর সমুদ্রে দেখেছে, যা কিনা কয়েক সেকেন্ডে আবার অদৃশ্য হয়ে যায়। এরপর তারা সবাই অফিসার ক্লাফের কাছে এসে এই ঘটনা বলে। তো অফিসার তখন খোঁজ নিয়ে জানতে পারে তাদের কোম্পানির দুইটা জাহাজের সাথেই ঠিক একই ঘটনা ঘটেছে। জাহাজ দুটো মাঝ বরাবর ভেঙে যাওয়ার ফলে অর্ধেকটা এখনো সমুদ্রে ভেসে বেরোচ্ছে। তো অফিসার তখন খানিকটা সময় কিছু একটা ভাবে। এরপর সে বার্নিকে বলে একটা বোট নিয়ে সমুদ্রে আটকে পড়া পেন্ডেলটন জাহাজের কর্মীদের উদ্ধার করতে যেতে হবে। তো বার্নি একপিচ কিছু না ভেবে সেও রাজি হয়ে যায়। এটা দেখে বাকি কর্মীরা তো একদমই অবাক, কারণ এখন সমুদ্রের যে অবস্থা, এতে করে সমুদ্রে যাওয়াটা বোকামি ছাড়া অনেক কিছুই নয়। বাইরে সমুদ্রের এমন পরিস্থিতি দেখেও বার্নি কেন যেতে রাজি হলো, এটাই সবাই তাকে জিজ্ঞেস করে। সাথে সবাই তাকে এই কাজে যেতে নিষেধ করে। আবার কেউ কেউ তো এটা বলে যে বোট নিয়ে বার্নি সমুদ্রে কিছুটা দূরে গিয়ে আবার যেন ফিরে আসে, আর অফিসারকে যেন সে বলে সে তাদের খুঁজে পায়নি। কিন্তু বার্নি একদমই এমন করতে রাজি নয়। সে তার কাজটা খুব ভালোভাবেই করতে জানে, আর সে সবাইকে নিয়েই ফিরে আসবে এটাও প্রতিজ্ঞা করে। এখন কে কে বার্নির সাথে যেতে পারবে সেটা জিজ্ঞেস করে। তো সবার প্রথমে বার্নির সাথে যেতে রাজি হয় রিচি। গাছ যেতে চাইলেও বার্নি তাকে জানায় তুমি অসুস্থ, তুমি যেতে পারবে না। তো গাছের পরিবর্তে এখন তো অন্য কাউকে যেতে হবে। তখন ফিটস নামের এই ছেলেটি হাত তোলে, সে যেতে রাজি। কিন্তু এখনো একজন বাকি আছে। তাদের এই যাত্রায় আরও একজন তাদের প্রয়োজন, কিন্তু বাকিরা কেউই তখন যেতে রাজি হয় না। সবাইকে চুপচাপ দেখে একটি ছেলে তখন রাজি হয়ে যায়। এই ছেলেটি মূলত এইখানকার কেউ নয়, অন্য একটি কোস্টগার্ড স্টেশন থেকে ঝড়ের জন্য এইখানে এসে আটকা পড়েছে। তো সেসব দীপানিরা তাকে নিতে বাধ্য হয়। এই ছেলেটির নাম এরভেন। অন্যদিকে মিরিয়ামকে দেখা যায়। বাইরের আবহাওয়ার অবস্থা দেখে মিরিয়াম খুব বেশি চিন্তিত বার্নিকে নিয়ে। তো এরপর সে বার্নির সাথে কথা বলতে তার অফিসে ফোন দেয়, কিন্তু বার্নিরা তখনই সবাই বের হচ্ছিল। বার্নি ফোনের শব্দ শুনতে পেলেও সে ফোন রিসিভ করে না। তারা সবাই বেরিয়ে পড়ে। এরপর তারা চারজন মিলে সমুদ্রে চলে আসে। সমুদ্রে থেকে তাদের একটা ছোট বোট নিয়ে তারা রওনা দেয় তাদের সমুদ্র মিশনের উদ্দেশ্যে। এইদিকে মিরিয়ামকে দেখা যায়। বার্নিকে ফোনে না পেয়ে সে তার অফিসে এসে হাজির হয়। এইখানে এসে গাছের কাছে সে জানতে পারে অফিসার ক্লাব বার্নিকে সমুদ্রের উদ্ধার কাজের জন্য পাঠিয়েছেন। এইটা শুনে মিরিয়াম খুবই ভয় পেয়ে যায়, কারণ বাইরের আবহাওয়ার যে অবস্থা তাতে করে সমুদ্র এখন অনেক বেশি উত্তাল। এমন অবস্থায় কেন অফিসার বার্নিকে সমুদ্রে পাঠিয়েছেন, এতে করে তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। তাই মিরিয়াম তখন রেগে অফিসার ক্লাবের সাথে দেখা করতে যায়। এরপর অফিসারকে বলে কেন তিনি বার্নিকে এই অবস্থায় সমুদ্রে পাঠিয়েছেন। অফিসার মিরিয়ামের পরিচয় জানতে চায়। মিরিয়াম জানায় তাদের খুব শীঘ্র বিয়ে হবার কথা ছিল। ক্লাব জানান এটা তার দায়িত্ব, তাই তিনি বার্নিদের এই উদ্ধার কাজে পাঠিয়েছেন, আর এর জন্য তিনি মিরিয়ামের কাছে জবাবদিহি করবেন কেন। তখনই অফিসারের কাছে বার্নির কল আসে। বার্নি জানায় সমুদ্রের অবস্থা বেশ মারাত্মক, আর এটা খুবই বিপজ্জনক কাজ। তবে অফিসার তখন মিরিয়ামের সামনে বার্নিকে আদেশ করেন এই ঝড়ার ঢেউয়ের উপর দিয়েই তাদের সামনে এগোতেই হবে, আর জাহাজে থাকা কর্মীদের বাঁচাতে হবে। এটা শুনে মিরিয়াম যেন পাগল প্রায় অবস্থা। সে তখন অফিসারকে বারবার বলে বার্নিদের ফিরিয়ে আনার কথা, কিন্তু অফিসার তখন মিরিয়ামের উপর রেগে গিয়ে তাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলে। মিরিয়াম রাগ করে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায়। বাইরে প্রচণ্ড তুষার ঝড় চলছিল। মিরিয়াম হতাশ হয়ে গাড়ি চালাচ্ছিল। খানিকক্ষণ বাদে সে আর গাড়ি কন্ট্রোলে রাখতে পারে না, সেটা পাশে একটা বরফে গিয়ে ধাক্কা লাগে। অন্যদিকে পেন্ডেলটন জাহাজকে দেখা যায়। তারা অনবরত জাহাজের হুইসেল বাজিয়ে চলেছে। দেখা যায় কয়েকজন ক্রু তারা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সাগরে কোনো শোল বা ছোট দ্বীপের মতো জায়গা খুঁজছিল,
ভেতরে থাকা সবাই তো বেশ ভয়ে একদমই চুপচাপ। ভেতরে পানি দ্রুত গতিতে বেড়ে চলেছে। একটু পরে বাইরে থাকা ক্রুরা জাহাজ থেকে প্রায় 1 মাইল দূরে একটা শোল দেখতে পায়। তো তারা তখন জাহাজকে উক্ত শোলের দিকে নিয়ে যাবে। তাই জাহাজকে 80 থেকে 310 ডিগ্রি বন্দরের দিকে ঘোরাতে বলে। আর এই খবরটা জাহাজের এক ক্রু থেকে অন্য ক্রুর মাধ্যমে সিবার্টের কাছে পৌঁছে দেওয়া হয়। সিবার্ট তখন উক্ত নির্দেশনা মোতাবেক জাহাজের কম্পাস ঘোরায়। যেহেতু তাদের প্রোপেলার ম্যানুয়ালভাবে তৈরি করেছিল, তাই পপসহ বাকি কয়েকজন ক্রু মিলে উক্ত প্রোপেলার ঘুরিয়ে জাহাজকে ওই শোলের দিকে ঘোরাতে চেষ্টা করে। আর তখনই ঘটে আরেক বিপত্তি। সমুদ্রে এক বিশাল ঢেউ এসে তাদের জাহাজের উপর আছড়ে পড়ে। জাহাজ এতে সজোরে ধাক্কা খায়। আর এই ধাক্কার ফলে জাহাজের গতিপথ পাল্টে যায়। দেখা যায় জাহাজের ভেতর সবকিছু ভেঙে চুরে যায়। আরও বেশি পানি ঢুকে পড়ে। অন্য একটা জায়গা দিয়ে আবার ছিদ্র হয়ে সেখান থেকেও পানি ঢুকছে। এখন যেন বাঁচার শেষ আশাটাও তাদের আর নেই। এ যেন বেঁচে থাকার এক মহালড়াই। ক্রুরা সবাই জাহাজের হোলগুলো ঠিক করায় ব্যস্ত। অন্যদিকে বার্নিদের দেখা যায় তারা এই জাহাজ থেকে অনেকটা দূরে রয়েছে। বার্নিরা আস্তে আস্তে সমুদ্রের ভয়াবহতার দিকে এগিয়ে চলেছে। তাদের ঠিক কিছুটা সামনে রয়েছে অনেক বড় সামুদ্রিক ঢেউ। বার্নির টিম এই ঢেউয়ের বিশালতা দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। সামুদ্রিক এই ঢেউ যেন ভয়ানক শব্দ করে ধেয়ে আসছে তাদের দিকে। বার্নির টিম এই ঢেউ দেখে আর ঠিক থাকতে পারে না। তারা তখন গান গাইতে শুরু করে। সবাই বেশ আতঙ্কে। সামনে রয়েছে অনেক বিশাল ঢেউ। তো বার্নি কিছুটা সময় উক্ত ঢেউ দেখে খানিকটা চুপ করে থাকে। এরপর সবাইকে বলে, আমরা কিছুই দেখছি না, আমরা সবাই শান্ত থাকব আর শক্তভাবে বোট ধরে রাখতে হবে। তো তার টিম মেম্বাররা তখন জানায়, আমরা সবাই আপনার উপর বিশ্বাস পেয়েছি, আপনি কোনো চিন্তা না করে সামনে এগিয়ে যান। আর এরপর শুরু হয় বার্নির এই ভয়ানক যাত্রা। বার্নি সমুদ্রের ঢেউয়ের গতিবিধি বুঝে একটু পরে তাদের বোটের গতি বাড়িয়ে দেয়। দেখা যায় সামনে থেকে দৈত্যাকারের সকল ঢেউ চলে আসে। তাদের বোট এগিয়ে চলেছে। তো কয়েক সেকেন্ড পরে বার্নিদের বোট সেই বিশাল ঝড়ের ভেতর ঢুকে পড়ে। আর এরপরে এই বিশাল ঝড় বার্নিদের বোটকে এলোমেলো করে দেয়। আর এই অবস্থা বলার মতো ছিল না। এইভাবে খানিকক্ষণ সামুদ্রিক ঢেউয়ের সাথে তাদের চলে মহাযুদ্ধ। এই যেন প্রকৃতির বিরুদ্ধে এক মহালড়াই। আর এই মরণযাত্রায় তাদের অবস্থা মারাত্মক। তবে এইখানেই শেষ নয়, সামনে রয়েছে আরও বিশাল ভয়াবহতা। এইভাবে সামুদ্রিক ঢেউয়ে তাদের বোট তো ঠিক থাকে, তবে তাদের অবস্থা তেমন ভালো না। তার ভেতরে আবার এই বিশাল ঢেউয়ের মাঝেই তাদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তো এখন তো মহাবিপদ। ঢেউয়ের গতিবিধি অনুযায়ী এগোতে না পারলে তো তাদের বোট টিকিয়ে রাখা যাবে না। এই বিশাল ঢেউয়ে তারা সব বোট হারিয়ে যাবে। আর এরই মাঝে একটা বিশাল ঢেউ তৎক্ষণাৎ বোটের খুব কাছাকাছি চলে আসে। ইঞ্জিন ঠিক করতে মাত্র 5 সেকেন্ড সময় পাবে। একজন ইঞ্জিন ঠিক করছে, বার্নিকে দ্রুত ইঞ্জিন রানিং করতে বলা হয়। তো ঢেউ আসা মাত্র বার্নি ইঞ্জিন রানিং করে উক্ত ঢেউয়ের গতিবিধি অনুযায়ী বোটকে এগিয়ে নিয়ে যায়। আর অল্পের জন্য তারা এই ঢেউয়ের হাত থেকে রক্ষা পেল। এইভাবে করে তারা পরপর বড় সড়ো কয়েকটা ঢেউয়ের হাত থেকে বার্নির প্রচেষ্টা তারা বেঁচে এগোতে পারে। আর এই কাজ এখন পর্যন্ত কেউই করতে পারেনি। কিন্তু সমস্যা হলো, এই ঢেউয়ের কবলে পড়ে তাদের বোটের কম্পাসটি তারা হারিয়ে ফেলেছে। এখন তো মহাবিপদ, কারণ কম্পাস ছাড়া তারা জাহাজের খোঁজ কি করে পাবে। যাই হোক, অন্যদিকে পেন্ডেলটার জাহাজের অবস্থা খুবই খারাপ। বিশাল ঢেউয়ে তাদের গতিপথ পরিবর্তন হয়ে গেছে। তবে তারা সে শোলের কাছে যাওয়ার জন্য পুনরায় আবার চেষ্টা করে। তখন সিবার্ট একটা প্ল্যান করে। সে জাহাজটিকে রিভার্সে ঘুরিয়ে দেয়, যাতে করে সমুদ্রের ঢেউকে তারা কাজে লাগিয়ে উক্ত ঢেউয়ের ধাক্কায় তারা সেই শোলের কাছে পৌঁছতে পারে। সিবার্ট তখন সেটাই করে। বিশাল এক ঢেউয়ের ধাক্কায় জাহাজ রিভার্সে থাকার দরুন মুহূর্তের ভেতরে সেটা কাঙ্ক্ষিত সেই শোলের কাছে চলে আসে। কয়েক ঘন্টার কাজ এখন কয়েক সেকেন্ডে হয়ে গেছে। এরপর সিবার্টের ব্যাপক প্রচেষ্টায় তারা জাহাজটিকে সেই শোলের পাথরের উপর নিয়ে আসতে সক্ষম হয়, যার ফলে তাদের জাহাজ শোলে আটকে যায়। আর এতে করে এখন তারা জাহাজ ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। তারা আরও অনেকটা সময় পাবে বেঁচে থাকার জন্য। কিন্তু জাহাজে এখন অনেক পানি প্রবেশ করছে। আর যদি তারা এই পানি পাম্প দিয়ে বের করতে না পারে, তাহলে জাহাজ শোল থেকে আবার সরে যাবে। আর পানি বেশি হলে তাদের পাম্পের এয়ার পাইপের ভেতরও পানি ঢুকে যাবে। এতে করে তাদের জাহাজের ইলেকট্রিসিটিও বন্ধ হয়ে যাবে। এখন এই পানি দ্রুত কমাতে হবে। অন্যদিকে মিরিয়ামকে দেখা যায়। সে রাস্তায় দাঁড়িয়ে অন্য একটা গাড়ি দেখে সেটার কাছে লিফট চায়। একটা গাড়ি থেমে যায়। গাড়িতে একজন মহিলা ছিলেন। তিনি মিরিয়ামকে তার গাড়িতে উঠিয়ে নেন। এরপর তিনি মিরিয়ামকে তার বাসায় নিয়ে আসেন। মিরিয়াম তার বাসায় আসার পর জানতে পারে এই মহিলা ছিলেন কোস্টগার্ড নিকারসনের বোন। আর তার হাজব্যান্ডকেই এর আগের বছর বার্নি বাঁচাতে সমুদ্রে গিয়েছিল, কিন্তু সে বাঁচাতে পারেনি। ওই মহিলা তখন মিরিয়ামের কাছে বার্নির কথা শুনতে পায়। সে সমুদ্রে নাবিকদের বাঁচাতে গিয়েছে। তখন তিনি মিরিয়ামকে সান্ত্বনা দেন, সাথে বলেন তোমাকে আরও শক্ত হতে হবে।
এরপর তিনি মিরিয়ামকে নিয়ে আবার তার গাড়ির কাছে চলে আসেন। এইখানে এসে সে দেখে নিকারসন তার গাড়ি ঠিক করে রেখেছে। তখন মিরিয়াম জানতে পারে এই নিকারসনের কথাতেই বার্নি আজ সমুদ্রে রয়েছে। কিন্তু মিরিয়াম জানায় এতে নিকারসনের কোনো দোষ নেই, এটা বার্নির ডিউটি, সুতরাং এতে নিকারসনের কোনো হাত নেই। এরপর মিরিয়াম গাড়ি নিয়ে চলে যায়। এইদিকে বার্নিদের দেখা যায় তারা তাদের বোট নিয়ে এগোচ্ছে। অন্ধকারে সমুদ্রের মাঝে তারা অন্ধের মতো এগোচ্ছে। তবে তারা আবারও সামুদ্রিক সেই বিশাল ঝড়ের মাঝে পড়ে যায়। কিন্তু বার্নিরা যেন হার মানতে নারাজ। তারা খুবই সাহসিকতার সাথে সেই বিশাল ঝড়ের মধ্যে দিয়ে বোট নিয়ে আরও সামনে এগোচ্ছে। কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়ছে না। একে তো তাদের বোটের কম্পাস হারিয়ে ফেলেছে, এখন কম্পাস ছাড়া জাহাজের সন্ধান পাওয়াটা একেবারেই অসম্ভব। তার উপরে তাদের সাথে থাকা রেডিও নষ্ট হয়ে গেছে। রেডিওতে তারা জাহাজের লোকেশন জানার জন্য বললে তাদের কথা স্টেশন থেকে কেউই শুনতে পায় না, কিন্তু তারা সবার কথা শুনতে পাচ্ছিল। এ যেন এক মহাবিপদ। এখন তারা সমুদ্রে কোথায় আছে আর কোথায় বা যাবে তা কিছুই জানে না। তার উপরে আবার সমুদ্রের অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে। তো রিচি তখন তাদের ফিরে যেতে বলে। সে বলে তারা এত কিছু করেছে, এখন তারা কম্পাস বা সিগন্যাল ছাড়া কী করে বা এত বিশাল সমুদ্রে কাঙ্ক্ষিত জাহাজকে খুঁজবে? এটা তো একেবারেই অসম্ভব। তাই সে ফিরে যেতে চাইছে। কিন্তু বার্নি তখন চিৎকার করে বলে, আমরা এত কষ্ট করে এত দূর এসে হার মেনে যাব, এটা হতে পারে না। যা কেউ করতে পারেনি আমরা সেটাই করব। তো বার্নি তখন বলে তাদের বোটের সার্চ লাইট অফ করে দিতে, কারণ যদি জাহাজের লাইট জ্বলে তাহলে তারা সহজেই সেটা দেখতে পাবে। এরপর অন্ধকারে এইভাবে তারা আরও সামনে এগোয়। কিন্তু ভাগ্য যেন কারোরই সাথে ছিল না। এইদিকে তখন আবার জাহাজের অবস্থা দেখা যায়। জাহাজে তাদের পাম্প নষ্ট হয়ে যায়। পাম্পের এয়ার পাইপের ভিতর পানি ঢুকে যায়, যার ফলে জেনারেটর বন্ধ হয়ে পুরো জাহাজের বিদ্যুৎ চলে যায়। এখন জাহাজ পুরোপুরি অন্ধকার। এতে করে জাহাজের ক্রুরা সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। এখন তাদের বাঁচার আর কোনো আশা নেই। এত প্রচেষ্টার পরও তারা পুরোপুরি হতাশ হয়ে যায়। অন্যদিকে বার্নিরা শত চেষ্টার পরেও এখনও তারা জাহাজে কোনো চিহ্নমাত্র দেখতে পাচ্ছে না। তো তারা সবাই বেশ হতাশ হয়ে যায়। এইভাবে খানিকক্ষণ তারা তাদের বোট নিয়ে সমুদ্রে হতাশ হয়ে ভেসে থাকে। খানিকক্ষণ বাদে বার্নি আতঙ্কিত অবস্থায় ফিটজকে তাদের বোটের লাইট অন করতে বলে। আর ফিটজ বোর্ডের লাইট অন করা মাত্রই তারা সবাই যেন গম্ভীর হয়ে তাকিয়ে থাকে সামনের দিকে, কারণ তাদের সামনে ভেসে আছে পেন্ডেলটন টিটু জাহাজের অর্ধেক অংশ। এ যেন গা শিউরে ওঠার মতো অবস্থা। অবশেষে বার্নিরা এখন সেই কাঙ্ক্ষিত জাহাজের কাছে এসে পৌঁছায়। জাহাজের এমন অবস্থা থেকে বার্নিরা তো একদমই হতবাক। অন্যদিকে উক্ত জাহাজের ক্রুরা বার্নিদের দেখতে পেয়ে তারা যেন বাঁচার নতুন আশা খুঁজে পায়। এরপর সবাই জাহাজের উপরে এসে বার্নিদের দিকে হাত নাড়ায়। তারা তো বেশ খুশি, এইবার সবাই বেঁচে ফিরতে পারবে। কিন্তু এইদিকে বার্নিদের তো ছোট একটা বোট, আর তাতে কেবলমাত্র 8 থেকে 9 জন ক্রু যেতে পারবে। তো এখন তারা কি করবে? যাই হোক, জাহাজ থেকে সিঁড়ি ফেলা হয়। এক এক করে ক্রুরা সিঁড়ি পেয়ে বোর্ডে উঠে আসে। কিন্তু সমুদ্রের অবস্থা আরও খারাপ হচ্ছে, যার জন্য বার্নি বোট ঠিক পজিশনে রাখতে পারছিল না। ক্রুরা সবাই জাহাজ থেকে পানিতে লাফিয়ে কোনোভাবে বোর্ডে উঠে আসছে। তো এর ভেতর আবার জাহাজে আস্তে আস্তে করে পানিতে ভরে যাচ্ছিল, যার ফলে জাহাজ শোল থেকে আস্তে আস্তে সরে যেতে থাকে। বার্নিদের বোটে তারা ইতিমধ্যে 20 জনের মতো ক্রু নিয়েছে। তো রিচি তখন বলে এই 20 জনকে রেখে তারা আবার ফিরে আসবে এবং বাকিদের নিয়ে যাবে, কারণ বোর্ডে আর কাউকে নেয়ার মতো জায়গা নেই। তবে তারা এতক্ষণে বুঝতে পেরেছে এই জাহাজ বেশিক্ষণ টিকবে না। তো তারা চলে গেলে বাকি ক্রুরা সবাই এইখানেই মারা যাবে। বার্নি তখন বলে বাঁচতে হলে সবাই একসাথে বাঁচবো, আর মরতে হলে সবাই একসাথে মরব। এরপর বার্নিরা এক এক করে জাহাজে থাকা সবাইকে তাদের বোটে তুলে নেয়। এরপর তারা বোট নিয়ে রওনা দেয়। আর তখনই দেখা যায় কাঙ্ক্ষিত জাহাজটি উক্ত শোল থেকে সরে আস্তে আস্তে সমুদ্রের ভেতর তলিয়ে যায়। অন্যদিকে কোস্টগার্ড অফিসে দেখা যায় অন্য একটি দল। তারা বড় বোট নিয়ে অন্য জাহাজের কর্মীদের উদ্ধার করতে গিয়েছিল, কিন্তু তারা কাউকেই বাঁচাতে পারেনি। তখনই স্টেশনের রেডিওতে বার্নির কথা শোনা যায়। বার্নি অফিসার ক্লার্ককে জানায় তারা 32 জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু তারা বোট থেকে তাদের কম্পাসটি হারিয়ে ফেলেছে। তাই কোন দিকে যাবে কিছু বুঝে উঠতে পারছিল না। বার্নির এই সাহসিকতার কথা শুনে স্টেশনে থাকা সবাই তো একদমই অবাক হয়ে যায়। সাথে শহরের সবাই এই খবর জানতে পেরে বেশ খুশি হয়ে যায়। তবে তখনই আবার সমুদ্রে থাকা অন্য একটি জাহাজ থেকে ক্লার্ককে জানানো হয় বার্নি যেন বোট নিয়ে ওই জাহাজে যায় এবং সেখানকার লোকদেরও উদ্ধার করে। তো ক্লার্ক তখন বার্নিকে অর্ডার করে এই 32 জন ক্রু নিয়ে তারা যেন উক্ত জাহাজে যায়। কিন্তু বার্নি সমুদ্রের এমন পরিস্থিতি দেখে সাথে তাদের কম্পাসও নেই। তো এমত অবস্থায় সে এই যাত্রীদের জীবন বিপদে ফেলতে পারবে না। বার্নি তখন ইচ্ছে করে তার বোর্ডে রেডিওটি বন্ধ করে দেয়, আর ওই সকল বাঁচিয়ে আনা ক্রুদের বলে
সবসময় আদেশ মেনে কাজ বাধ্যতামূলক নয়। তখন বার্নি সবাইকে বলে, তোমরা কেউ চিন্তা করো না, আমি এই উত্তাল সমুদ্র পাড়ে দিয়ে তোমাদের নিয়ে ফিরবো, কথা দিলাম। তো বার্নি তখন সমুদ্রের বাতাসের গতিবেগ দেখে বুঝে যায় যে তীর কোন দিকে হতে পারে। তার উপরে তখন সমুদ্রের ঝড়ও কিছুটা কমে গেছে। তো বার্নি তখন সবাইকে এও বলে, এখন তাদের শুধু তীরের কোনো আলোকে সন্ধান করতে হবে, আর উক্ত আলো অনুযায়ী তাদের এগোতে হবে। বার্নির কথা শুনে বোর্ডে থাকা সিভার্ট খুবই খুশি হয়। অন্যদিকে তখনই আবার পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। বার্নিরা তো তীরের কোনো আলোকে অনুসরণ করে এগোতে চেয়েছিল, আর সেই তীরেই এখন পুরো অন্ধকারে ঢেকে গেছে। এখন তো আরেক বিপদ। তো তখন আবার দেখা যায় উক্ত শহরের সবাই তাদের গাড়ি নিয়ে সমুদ্রের তীরে চলে যায়। সেখানে তখন মিরিয়ামকেও দেখা যায়। যেহেতু বার্নিরা পথ খুঁজে পাচ্ছিল না, তাই মিরিয়াম তার গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখে, যাতে করে বার্নিরা সমুদ্র থেকে হয়তো এটা দেখেই পথ খুঁজে পাবে। আর মিরিয়ামের দেখা দেখি বাকি সবাই তাদের গাড়িগুলো সমুদ্রের দিকে ঘুরিয়ে হেডলাইটগুলো জ্বালিয়ে দেয়। এইদিকে বার্নিরা নিরাশ হয়ে বোটে বসে আছে। তখনই তারা দূরে উক্ত গাড়ির হেডলাইটের আলোগুলো দেখতে পায়। এ যেন জীবনে এক নতুন প্রাণের সঞ্চার ফিরে পেল। তারা সবাই আনন্দে আত্মহারা। বার্নিরা উক্ত আলো লক্ষ্য করে এগোয়। খানিকক্ষণ বাদে বার্নিরা পৌঁছে যায় ওই আলোর কাছাকাছি। শহরের সবাই বার্নিদের দেখতে পেয়ে বেশ খুশি হয়ে যায়। তারা সবাই চিৎকার করে বার্নির গুণগান করতে থাকে। বার্নিরা তীরে এসে নামে। তারা 4 জন 32 জন মানুষের জীবন বাঁচিয়েছে। আর এই কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখা হবে। মিরিয়াম বার্নির কাছে এসে তাকে জড়িয়ে ধরে। দিন কয়েক বাদে তারাও বিয়ে করে নেয়। বার্নি আর মিরিয়াম দীর্ঘ 58 বছর একসাথে কাটিয়েছে। 2009 সালে 81 বছর বয়সে বার্নি মারা যান। বার্নি, রিচি, ফিটস আর এরভেন, এই 4 জনের সাহসিকতা সাথে এই মহান কাজের জন্য তারা গোল্ডেন লাইফ সেভিং মেডেলও পেয়েছেন। আর তাদের 4 জনের এই উদ্ধার কাজ অর্থাৎ এই রেস্কিউ মিশনটি আজ পর্যন্ত আমেরিকান কোস্টগার্ড ইতিহাসে শ্রেষ্ঠ রেস্কিউ মিশন হিসেবে স্বর্ণাক্ষরে লিখে রাখা হয়েছে। নিজের থেকে অন্যদেরকে ভালোবাসা হলো সবচেয়ে বড় উপহার। আর এই উপহার আমরা নিজেরাই নিজেদের দিতে পারি, আর এটা নিজেকে পুরস্কৃত করে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।